গল্প আড়ালে। লেখিকা আজমি নাইরিন। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ কজন ছেলে সাজ আর টিপকে টিজ করতে শুরু করলো। কই যাও মামুনিরা? ছেলেগুলো। যেখানে যাওয়ার কথা সেখানে যাইতেছি। সাজ। যেখানে যাইতেছ সেখানে যাইতে হব না। এখন তোমরা আমার সাথে যাবা? যাব না, সাজ। তাহলে আমরা তোমায় তুলে নিয়ে যাব। ছেলেগুলো। কাছে আয়। এমন জায়গায় মারব না যে না পারবি সহ্য করতে আর না পারবি কাউকে বলতে, সাজ। মামুনি আমাদের ভয় দেখাইতেছ, হা হা হা। এই কথাটা বলে ছেলেগুলো টিপ আর সাজের দিকে আগাতে থাকে। সাজও সুযোগ বুঝো একটা ছেলের বডির মেইন পার্টে দেয় লাথি, তারপর ছেলেটিকে থানায় নিয়ে যায়। সাজের এমন কাণ্ড দেখে অন্যান্য ছেলেগুলা উড়াধুরা দৌড়। থানায়। অফিসার আপনি কই? এই শয়তান ছেলেকে তাড়াতাড়ি জেলে ঢুকান। সাজ। কেন? কি করছে এই ছেলেটা? অফিসার। মেয়েদের রাস্তায় দাঁড়িয়ে টিট করতেছিল। আপনি তো মারছেন। এখন আর আমরা কি করব? তার মানে আপনি এই কুত্তাটারে অ্যারেস্ট করবেন না? না। আচ্ছা, আপনাদের ওসির নাম কি? রিক্ত খান। রিক্ত এখানে ট্রান্সফার হয়ে আসছে আর আমায় জানানোর প্রয়োজন করল না? আপনি কি স্যারকে আগে থেকেই চিনেন? বলেন কি চিনব না কেন, ও তো আমার 6 মাসের বিবাহিত নতুন জামাই, সাজ। হায় আল্লাহ, সাজ তুই কি? কথাটা শেষ করার আগেই সাজ টিপের পায়ে সাজ পাড়া দেয়। স্যার বিয়ে করেছেন? কিন্তু আমাদের তো বললেন যে উনি আনমেরিড। আমাদের তো প্রেমের বিয়ে। ও আমাকে বলেছিল যেন আমি কাউ না জানাই, কিন্তু ও যখন আমাকে বলেনি যে ও এই থানায় বদলি হয়ে আসছে, তাই আমিও সত্যিটা বলে ফেললাম। এই শয়তান ছেলে আপনাদের ভাবিকে টিট করছে। এটাকে জেলে ঢুকাবেন না? আচ্ছা ভাবি, ঢুকাইতেছি। এই ছেলেটাকে। কনস্টেবল ওই ছেলেটাকে জেলে ঢুকায় আর সাজ টিপ কলেজের উদ্দেশ্যে বের হয়। রাস্তায় টিপ সাজকে। তুই যে বললি তুই ওসির বউ। এটা যদি ওসি জানতে পারে তখন কি করবি? আরে পুলিশেরা গাধা টাইপের হয়, তাই ওসির জানার কোনো চান্সই নাই। পরে বুঝবি ঠেলা। সেদিন রিক্ত থানার কাজে বাহিরে যাওয়ায় সাজের এই কাণ্ডের কথা জানতে পারেনি। 3 দিন পরে যখন রিক্ত থানায় আছে তখন রিক্তকে কনস্টেবল। স্যার, আপনি এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলেন? আমি আবার কি মিথ্যা কথা বললাম? এই যে আপনার বিয়ে হয়েছে। কি এসব ফালতু কথা বলতেছেন? আমি তো আগেই বলছি যে আমার বিয়ে হয় নাই, ধমকের সুরে। কনস্টেবল আর কথা বাড়ালো না, কারণ সে জানে যে রিক্ত একবার রেগে গেলে তাকে সামলানো কঠিন। কিছুক্ষণ পর রিক্ত শান্ত হয়ে, আজকে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে একটা কাজ আছে না? কনস্টেবলকে। জি স্যার। গাড়ি রেডি করেন, আমি বের হব। ওকে স্যার। কনস্টেবল গাড়ি বের করলো আর কিছুক্ষণ পর রিক্ত এসে গাড়িতে উঠল। আধা ঘন্টার মধ্যে রিক্ত মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, মানে সাজের ক্যাম্পাসে পৌঁছে গেল। কাজ শেষ করে যখন রিক্ত গাড়িতে উঠতে যাচ্ছিল ঠিক তখনই কনস্টেবল। স্যার, ভাবির সাথে দেখা করবেন না? আপনি ভাবি কই পান, আমায় একটু বলবেন? ওই যে ভাবি, তার বান্ধবীর সাথে বসে কথা বলতেছে, সাজের দিকে আঙুল দেখে। ওহ আচ্ছা, আপনি গিয়ে গাড়িতে বসেন, আমি আসতেছি। কনস্টেবল গিয়ে গাড়িতে বসে আর রিক্ত ওর নেম প্লেট পকেটে ঢুকিয়ে সাজের কাছে যেতে থাকে। পুলিশকে আসতে দেখে টিপ সাজকে। ওই দেখ, পুলিশ আমাদের দিকে আসতেছে। ওই দিনের জন্য আবার না আমাদের ধরে নিয়ে যায়। আরে কিচ্ছু হব না, তুই শুধু শুধু ভয় পাইতেছিস। কিছুক্ষণের মধ্যেই রিক্ত সাজের কাছে এসে গেল। তারপর রিক্ত, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাসা কই? কেন?
না, আপনি যে বিয়ে করছেন তা আপনার ফ্যামিলিকে জানাইতে হব না। আপনার তো সাহস কম না যে আপনি আমায় হেরেস করতেছেন। জানেন আমি কার বউ? র র কি যেন নামটা? রিক্ত খান। হ্যাঁ, রিক্ত খানের বউ। তা আপনি কি তাকে আগে কখনো দেখছেন? দেখব না কেন, ও তো আমার স্বামী। সাজ, হব একটু কমায় মার টিপ। ধুর, তুই চুপ কর তো, সাজ। ওহ আচ্ছা, তা আপনাদের কয় মাস ধরে বিয়ে হয়েছে? রিক্ত: এই তো 6 মাস। হায় আল্লাহ, আমার 6 মাস ধরে বিয়ে হইছে তা আমি নিজেও জানি না। স্মৃতি শক্তি বাড়ানোর জন্য বাদাম খাইতে হব বেশি করে। আপনার হব কেন, বিয়ে হইছে তো রিক্ত খানের, তাও আমার সাথে। আমিই রিক্ত খান। ক ক ক কি আ প আপনি র রিক্ত খ খান। হ্যাঁ। টিপ লাগা উড়াধুরা দৌড়। তারপরে ই টিপ আর সাজ লাগায় দৌড়ার পিছন থেকে রিক্ত। শ্বশুর বাড়ি যাবা না আমার বউ? হুম, আমায় তো কুকুরে কামড় দিছে যে মরতে আপনার বাড়ি যাব। শুনো। টিপ আর সাজ দৌড় দিয়ে ক্লাসরুমে চলে গেল আর রিক্ত গাড়িতে উঠে থানার উদ্দেশ্য রওনা দিল। ক্লাসরুমে গিয়ে টিপ সাজকে: আমি তোরে বলছিলাম যে বেশি বাড়াবাড়ি করিস না। এখন যদি এই কথাটা ভার্সিটির কোনো স্যারকে বলে দেয় তখন কি করবি? আমি কি জানতাম যে ওই খাট্টাসটা সব জানবো? আমি তো জাস্ট ওই ছেলেটাকে জেলে ঢুকায়তে এইরকম ভাব মারছি। নিজে তো মরবার সাথে আমায়ও মারবা। কোন কুক্ষণে যে তোরে বেস্টি বানাইলাম আল্লাহই জানে। লাগবো না তোর মতো স্বার্থপর বন্ধু। রাগ করতেছিস কেন? আমি তো এমনিতেই বললাম। তুই তো একমাত্র বন্ধু যার কাছে আমি সব কথা বলি। হইছে, আর পাম্প দিতে হব না। আচ্ছা, আর পাম্প দিব না। এখন তাড়াতাড়ি হলে চল। আচ্ছা চল। ওরা দুজন হলের উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে রিক্তর সাজের এই কাণ্ডের কথা মনে পড়লেই খালি হাসি পাচ্ছে। ও কনস্টেবলকে বলে 1 সপ্তাহের মধ্যে সাজের ঠিকানা জোগাড় করে দিতে। রিক্ত এর সবচেয়ে ভালো বন্ধু ওর ছোট ভাই সিক্ত। ও সিক্তকে সাজের কাণ্ড বলে দেয়। সিক্তর তা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। হাসতে হাসতে সিক্ত রিক্তকে বলল, ভাইয়া তুই বিয়ে করে ফেললি আর আমাকে বলার প্রয়োজন মনে করলি না? তুই ইয়ার্কি মারছিস? আমি যে কতটা শকট হয়েছি এই কথাটা শুনে তা আমি নিজেও জানি না। আচ্ছা, মেয়েটা আমাদেরই ভার্সিটির স্টুডেন্ট না? হুম। কোন ইয়ারে পড়ে বলতে পারবি? আরে এই মেয়েটার সাথে আমার ওই তোদের ক্যাম্পাসে ফার্স্ট দেখা। আমি কেমনে জানবো যে ও কোন ইয়ারে পড়ে? তবে কনস্টেবলকে বলছি যে 1 সপ্তাহের মধ্যে ওর সম্পর্কে আমার সব ডিটেইলস চাই। কিছু জানলে আমায় বলিস। আমিও দেখবনি আমার ভাবিটারে। তুই শুধু ইয়ার্কি মারছিস। থানার সব স্টাফরা জানিস আমার কাছে আমার বিয়ের দাওয়াত খাইতে চাইতেছে। ওই মেয়েটা যে আমায় কি বিপদে ফেলছে তা একমাত্র আমিই বুঝতে পারতেছি। আমি এখন না পারতেছি কান্না করতে আর না পারতেছি হাসতে। হাসতে চাচ্ছিস কেন তুই ভাইয়া? ওই যে ওই মেয়েটা কাণ্ডের কথা মনে পড়লেই আমার শুধু হাসি পাইতেছে। হাসিরই তো কাণ্ড করছে ওই মেয়েটা। এখন অনেক রাত হইছে। ঘুমায় পড়। আচ্ছা, গুড নাইট। প্লাস গুড নাইট। রিক্ত আর সিক্ত দুজনে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে সাজের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। একে এক্সাম, তার উপর সবাইকে রিক্তর বউ পরিচয় দিয়েছে। যদি রিক্ত ওকে ধরে নিয়ে জেলে নিয়ে যায় তাহলে তো ইজ্জতের হালুয়া হয়ে যাবে। আজ পর্যন্ত সাজের বংশের কেউ জেলে যায় নাই। সাজকে রিক্ত জেলে ঢুকিয়ে ওদের বংশের হালখাতা করবে। এই ভয় সাজের যেমন ঘুম আসছে না তেমন পড়ায়ও মন বসতেছে না। কালকে এক্সামে সাজ মনে হয় ফেলটু মারবে। তারপর ওর বাবা মা ওকে জোর করে বিয়ে দিয়ে দিবে।
এমনিতেই সাজের আব্বু সাজকে হাই স্কুলে ওঠার পর থেকে বলছে ভালো রেজাল্ট না করলে বিয়ে দিয়ে দিবে। তাই তো সাজ এত মন দিয়ে পড়াশোনা করছিল। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু এই রিক্ত খান এসে সাজের জীবনটা ভেঙে খান খান করে দিল। সাজ আর কিছু না ভেবে শুয়ে পড়ল আর আল্লাহ আল্লাহ জিকির করতে থাকল, যাতে ওর ঘুম আসে। ছোটবেলা থেকেই ঘুম না আসলে সাজ এমন করে ঘুমায়। সকালে উঠে রেডি হয়ে ভার্সিটিতে যায় সাজ, আর এক্সাম দিয়ে সাজ আর টিপের আড্ডা দেওয়ার জন্য ফিক্স করা জায়গায় গিয়ে বসে। তা আবার সিক্ত দেখে ফেলে এবং আন্দাজ করে যে এইটাই সে মেয়ে যে থানায় গিয়ে সবাইকে বলেছিল যে ও রিক্তর বউ, কারণ রিক্ত ওকে বলেছিল যে ওই মেয়ের ঠোঁটের কাছে একটা তিল আছে। তাও সিক্ত শিওর হওয়ার জন্য একটা পিক তুলে রিক্তকে সেন্ড করে আর মেসেজ দেয়, ভাইয়া এইটাই কি সেই মেয়ে? হুম। তারপর সিক্ত ওদের কাছে গেল। গিয়ে, হাই আপুরা, তোমরা কোন ইয়ারে পড়? অনার্স সেকেন্ড ইয়ার। সাজ: ও তাহলে তো তোমরা আমার আপু না, উল্টা আমি তোমাদের ভাইয়া। কেন ভাইয়া, আপনি কোন ইয়ারে পড়েন? টিপ: ফাইনাল ইয়ার। তোমাদের সিনিয়র। ওহ আচ্ছা। সাজ: আমি আসি, আমায় তোমরা বসতে বলবা না? বসেন ভাইয়া বসেন। টিপ সিক্তকে দেখেই সেই ক্রাশ খায়, তাই একটু ভাব দেখায় সে। না, বসতে হব না ভাইয়া, আপনি আপনাদের জায়গায় যান। সাজ: না 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 ভাইয়া, আপনি এখানে বসেন। টিপ: সিক্ত বসে পড়ে আর বল, আচ্ছা তোমাদের নামটা কি? আমি টিপ আর ও সাজ। টিপ: আচ্ছা তোমাদের মধ্যে কে যেন বলেছিল যে রিক্ত খানের বউ? হায় আল্লাহ, এইটা যে রিক্ত খানের লোক আমায় অ্যারেস্ট করতে আসছে। সাজ পালা আর টিপ তুইও আয়। সাজ: না, আমি এই ভাইয়ার সাথে গল্প করব। টিপ: তুই থাক, আমি গেলাম। সাজ বলেই দৌড়। সিক্ত টিপের সাথে কথার কথায় সাজ আর টিপের হলের ঠিকানা জোগাড় করে নেয়। আর অন্যদিকে তো টিপ সিক্তর প্রেমে হাবুডুবু খাচ্ছে। টিপের মাথায় খালি ঘুরপাক খাচ্ছে কিভাবে সিক্তকে প্রপোজ করা যায়। রাত্রে ঘুমানোর সময় সিক্ত রিক্তকে, ভাইয়া ওই মেয়েটার নাম ঠিকানা সব জানতে পারছি। কি নাম মেয়েটার? সুপার এক্সাইটেড হয়ে। আরে তুই এত এক্সাইটেড হইতেছিস কেন? মেয়েটার ওপর গুথুক্ষু ক্রাশ খাইছিস নাকি? সিক্ত তুই কিন্তু বেশি বেশি করতেছি, আমি শুধু তোকে মেয়েটার নাম জিজ্ঞেস করছি। তুই ওই মেয়েটার নামটা বল জাস্ট। ভাইয়া মেয়েটার নাম সাজ, পড়ে অনার্সের সেকেন্ড ইয়ারে। বলতে গেলে আমার জুনিয়র স্টুডেন্ট ওই মেয়েটা। ভাইয়া থানায় গিয়ে ও সবাইকে তোর বউ পরিচয় দিয়েছে। একটু র্যাগিং করি, তারপর মেয়েটা নিজে থেকেই তোর কাছে সরি বলবে। খবরদার ওই র্যাগিং ট্যাগিং করতে যাবি না। ঝামেলাটা ওর আমার সাথে, তোর সাথে না। সো আমি ওকে শিক্ষা দেব। এখন অনেক রাত হইছে, ঘুমায় পড়। গুড নাইট। গুড নাইট ভাইয়া। সিক্ত রিক্ত ঘুমিয়ে পড়ে, আর ওদিকে সাজ আর টিপের মধ্যে তুমুল ঝগড়া। এখন বুঝতে পারছি যে রিক্ত খানের লোক আমায় চিনতে পারল কিভাবে। আসলে তুই তো ঘরের শত্রু। শালা মীর জাফরের বউ, তুই মনে হয় ওই রিক্ত খানের সাথে হাত মিলিয়ে আমায় জেলে ঢুকানোর ধান্দায় আছিস। ওই তুই কাকে মীর জাফরের বউ বললি? তোকে। হুম কুত্তি, তুই তো জানিস যে আমি কার দলের লোক। তাহলে তুই রিক্ত খানের ওই লোকের সাথে বসে গল্প করতেছিলিস কেন? সত্যি বলতে আমি ওই লোকটার ওপর হেব্বি ক্রাশ খাইছি। এখন কেমনে করে ওই লোকটার সাথে লাইন মারা যায়, আমি এখন ওই ধান্দায় আছি। তোকে জেলে ঢুকানোর ধান্দায় না। হায় আল্লাহ, তুমি তাড়াতাড়ি দড়ি ফালাও। আমি দড়ি বেয়ে তোমার কাছে চলে যাব। এই দুনিয়া আমার ভাল লাগে না। আর তোমায় দড়ি ফালাইতে বললাম তার কারণটা হলো আমি না আওরাইল মামারে খুব ভয় পাই। দাদুর কাছে শুনছি আওরাইল মামার শরীরে নাকি কোনো দয়া মায়া নাই।
তাই তোমার দড়ি ফালাইতে বললাম। হ্যাঁ দোস্ত, মারা যাওয়ার আগে তুই শুধু আল্লাহর কাছে আমার জন্য দোয়া কর যেন ওই লোকটার সাথেই আমার বিয়ে হয়। তারপর তোর মারা গেলেও আমার কোনো সমস্যা নাই। কেউ যাক বা না যাক আমি তোর 40 খেতে যাব। আর মারা যাওয়ার আগে যে রান্না করবে তাকে বলিস যেন তোর 40 বিরিয়ানি রান্না করে। খুব মজা লাগে খাইতে। আমি মরব না, আর তোর আমার 40 খাওয়া হব না। উল্টা আমি তোর 40 খাব। তুই কেমন বন্ধু যে আমায় মরণ কামনা করতেছিস? তুই যখন আমারটা করলি তখন আমি তোর মরণ কামনা করলি ই দোষ? ঝগড়ার এক পর্যায়ে সাজ বলে উঠে, ওকে, নাও ঝগড়া ইজ বন্ধ। কেন? ঝগড়া করতে করতে ক্ষুধা লাগছে। আগে খেয়ে নেই তারপরে আবার ঝগড়া করবনি। ঠিকই বলছিস, আমারও ক্ষুধা লাগছে। চল খেয়ে নিই। ওরা দুজন খেয়ে নিল। তারপর টিপ। দোস্ত, এখন আর ঝগড়া করার এনার্জি নাই। সেম টু ইউ। আয় ঘুমায় পড়ি। গুড নাইট। গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম। ওরা দুজনেই গলা জড়িয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ওরা ক্লাস করে যখন আড্ডা দিচ্ছিল ঠিক তখনই সিক্ত আসে আর সাজকে বলে, কেমন আছেন রিক্ত খানের বউ? ভালো আছি, আর এখন আল্লাহ হাফেজ। কেন? আমি কি বুঝতে পারি নাই যে আপনি রিক্ত খানের লোক? আর আপনি আমায় অ্যারেস্ট করতে আসছেন? তাই আমি এখন বুম বলেই ভো দৌড়। কিছুদূর যাওয়ার পর সাজের রিক্তর সাথে ধাক্কা লাগে। সাজ মাটিতে পড়ে যায় আর ভ্যা করে কান্না শুরু করে দেয়। ওটাকে কান্না বললেও ভুল হবে, কারণ ও শুধু মুখেই কান্না শব্দ করছে কিন্তু চোখ দিয়ে এক ফোঁটাও পানি পড়ছে না। তাই সাজ বলে, ভুর চোখও বেইমান হয়ে গেছে, এক ফোঁটাও পানি পড়তে দিচ্ছে না। তাই কি আমার কাছে তো গ্লিসারিন আছে, চোখের কোনায় একটু লাগালেই আমার চোখের পানিতে 2020 সালের বন্যা হয়ে যাবে। কথাটা বলেই ব্যাগ থেকে গ্লিসারিন বের করে চোখের কোনায় একটু লাগিয়ে নেয়। তারপর দেখা যায় চোখ থেকে একাই পানি পড়ছে। তা দেখে রিক্ত আর সিক্ত এর মুখ আর বন্ধ হয় না। তারপরে সাজ কান্না করতে করতে বলে, আপনি আমায় ধাক্কা দিলেন কেন? আমি তো ব্যথা পাইছি দেখেন, তাই কান্না করতেছি। এইটা কান্না করা? চোখ থেকে পানি পড়লেই ওইটা কান্না করা হলো। আই অ্যাম সরি। প্লিজ আমার অ্যারেস্ট করবেন না। আমি স্বীকার করছি যে ভুলটা আমার। আমায় কি ক্ষমা করে দেয়া যায় না? তুমি কি জানো তোমার এই কাণ্ডের জন্যে আমার বাসায় 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে? আপনাকে যে কে পুলিশের চাকরি দিছিল আল্লাহই জানে। ক্রিমিনালদের আপনি পেঁচায় পেঁচায় প্রশ্ন করলে তারা উত্তর দিবে কিভাবে আল্লাহই জানে। আমি কিভাবে আবার পেঁচায় পেঁচায় জিজ্ঞেস করলাম? ওই যে বললেন 3য় বিশ্বযুদ্ধ। ওকে আমি বাজায় বলতেছি। মানে তুমি সবাইকে যে বলছো আমার আর তোমার লাভ ম্যারেজ হয়েছে তাই থানার সব স্টাফরা আমার কাছে দাওয়াত খেতে চাচ্ছে। ভালো তো খাওয়ান। আর ইউ ক্রেজি? আমি বিয়েই করি নাই আর সবাইকে দাওয়াত খাওয়াবো? আগে বিয়ে করেন তারপরে দাওয়াত খাওয়ান। প্লাস ওকে তাহলে চল। কথাটা বলেই রিক্ত সাজের হাত ধরে ফেলল। আরে ধুর মিয়া, কই যাব আমি? কাজী অফিসে। কেন? বিয়ে করতে। আমি কি বলছি যে আমি আপনাকে বিয়ে করব? তুমি তো বললা আগে বিয়ে করেন তারপরে দাওয়াত খাওয়ান। আমি অন্য মেয়েকে বিয়ে করতে বলছি, আমাকে না। আমি তোমাকেই করব বিয়ে। আমি করব না তাতে আপনার কি? কথাটা বলেই দৌড় দেয় সাজ। আর রিক্ত যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই দাঁড়িয়ে থাকে আর সাজের কাণ্ডে হাসতে থাকে। তারপর থানার উদ্দেশ্য রওনা দেয়। ওদিকে টিপ সিক্তকে ইমপ্রেস করতে উড়াধুরা কমেডি মুভির ডায়লগ ছাড়ছে আর সিক্তও টিপের বাচ্চামি খুব এনজয় করছে। টিপও ভাবছে সিক্ত ওর প্রতি ইমপ্রেস হচ্ছে।
এভাবে দিন যায়, একদিকে যেমন সিক্ত আর টিপের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে, আর একটা ঠিক তেমনি সাজ আর রিক্তর সম্পর্কটা যেন আরো কাঠকুড়ালের মতো হয়ে ওঠে। কাঠকুড়াল বললে ভুলই হবে। সাজ যেমন রিক্তকে সহ্য করতে পারে না, ঠিক তেমনি রিক্ত সাজকে ততটাই মিস করে। রিক্তকে দেখলে সাজ যতটা এড়িয়ে যেতে চায়, রিক্ত ততটাই সাজকে দেখলে ওকে রাগানোর চেষ্টা করে। এর মধ্যে সাজ একজনের প্রেমে অলরেডি হাবুডুবু খাচ্ছে, কিন্তু যার প্রেমে হাবুডুবু খাচ্ছে তার নামই জানে না সাজ। প্রতিদিন রাতে সাজকে কে যেন ফোনে অ্যাঞ্জেল বলে মেসেজ দেয়। শুক্রবারে সকালে সাজ হলের বেকনিতে বসে বই পড়ছিল। হঠাৎ ওই আননোন নাম্বার থেকে কল আছে। হ্যালো অ্যাঞ্জেল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আপনি কিন্তু আমায় আপনার নাম বললেন না। আমার নাম কি এটা তুমি পরেই জানতে পারবে অ্যাঞ্জেল। এখন তুমি তাড়াতাড়ি হলের বাগানে যাও। কেন? গিফট আছে। কথাটা বলেই লোকটা ফোন কেটে দিল। আর সাজও দৌড়ে বাগানে গেল। বাগানে গিয়ে সাজ দেখে নীল গিফট পেপারে মোড়ানো একটা বড় বক্স। সাজ বক্সটা খুলতেই নীল আর সাদা রঙের বেলুন উড়ে গেল, আর বেলুনগুলোর সুতোর নিচে বাঁধা কাগজে লেখা আই লাভ ইউ অ্যাঞ্জেল। তারপরে সাজ দেখল বক্সের ভিতরে টুকরো করা কাগজ। সাজ ওই কাগজগুলোকে সরিয়ে দেখল নীল আর সাদা চুড়ি রাখা। এই নীল চুড়িটা সাজ অনেক দিন ধরে খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না, কিন্তু অবশেষে পেয়েই গেল। তারপরে আরেকটা বক্স পেল সাজ। বক্স খুলতেই সে দেখতে পেল একজোড়া নূপুর, একটা পায়েল আর একজোড়া ঝুমকা। তারপরে আবার সেই অচেনা নাম্বার থেকে কল আসলো। সাজ ফোন রিসিভ করল। কেমন লাগলো আমার সারপ্রাইজ অ্যাঞ্জেল? এই শুনে না। সাজের কথা শেষ হওয়ার আগেই লোকটা ফোন কেটে দিল। সাজ আবার কল ব্যাক করে, কিন্তু লোকটা কল রিসিভ করে না। সাজ আবার ট্রাই করে, কিন্তু এবারও লোকটা কল রিসিভ করে না। শেষে সাজ বাধ্য হয়ে মেসেজ পাঠায়, কে আপনি? থাকেন কই? রিপ্লাই আসে, আমি তোমার খুব কাছের মানুষ। আমি থাকতে চাই তোমার হৃদয়ে। কিন্তু আমি জানি না যে আদৌ তোমার হৃদয়ে আমি আমার থাকার জায়গা করে নিতে পেরেছি কিনা। আচ্ছা, তোমায় একটা কথা জিজ্ঞেস করি? সাজ রিপ্লাই দিল, জি করেন। লোকটা রিপ্লাই দিল, তোমার হৃদয়ে কি আমার জন্য একটু জায়গা হবে? সাজ রিপ্লাই দিল, আমার হৃদয়ে আপনার জন্য অলওয়েজ জায়গা আছে, কিন্তু একজন আমার পিছনে চুইংগামের মতো লেগে আছে। ওই শয়তানকে আমার পিছন থেকে সরাতে পারলেই আমার সাথে আপনার লাইন ক্লিয়ার। কিন্তু এই মেসেজের কোনো রিপ্লাই আসলো না। সাজের কাছে ব্যাপারটা অদ্ভুত লাগলো। কিন্তু সাজ আর মেসেজ দিল না। সোজা গিফটগুলো নিয়ে হলে চলে গেল। ওগুলো সাজ টিপকে দেখিয়ে বলল, দেখ আমার বফ আমায় কত গিফট দিয়েছে। ওয়াও, কে দিল রে এতগুলা গিফট? বললামই তো আমার বফ। রিক্ত ভাইয়ের সাথে তাহলে তোর ভাব হয়েছে, আর তুই রিক্ত ভাইয়াকে বফ বানিয়েছিস? আরে ওই রিক্ত খান ছাড়া কি দুনিয়ায় আর কোনো ছেলে নেই? মানে তুই অন্য আরেকজনের সাথে রিলেশন করতেছিস? হুম। তা দেখতে কেমন ওই ছেলেটা? আর নাম কি? জানি না। তবে উনার কণ্ঠ শুনেই আমি জাস্ট ওনার প্রেমে পড়ে গেছি। দেখিস নাই, নাম জানিস না, কণ্ঠ শুনেই প্রেমে পড়ে গেছিস? হুম। ওই সব বাদ দে। এখন বলতো গিফটগুলা কেমন হয়েছে? ভালোই। তোর হিংসা হইতেছে তাই না? তোর বফ সিক্ত ভাইয়া তোকে কিছুই দেয় না, কিন্তু আমার বফ আমায় কত কিছু দেয়। শোন, সিক্ত আমায় কিছু না দিলেও ও আমার প্রতি যথেষ্ট কেয়ারিং। যেটা তোর ওই নাম না জানা বফ করে না। উনিও আমার যথেষ্ট কেয়ার নেয়। সাথে সাথেই সাজের ফোন বেজে উঠল। সাজ দেখে ওই লোকটা ফোন করেছে। সাজ কল রিসিভ করতেই লোকটা, হ্যালো অ্যাঞ্জেল, তুমি খেয়েছো? হুম।
আচ্ছা, আজকে আপনার কাছে একটা আবদার করব। রাখবেন আমার আবদারটা? বলো। আপনাকে আমি দেখতে চাই। আমি দেখতে মোটেও ভালো না। আমায় দেখলে তুমি আমায় আর লাইক করবে না। আচ্ছা, আপনার ছবি পাঠাতে হব না। আপনি শুধু ফোনে বলবেন যে আপনি দেখতে কেমন। আমি ওই বিবরণ শুনে আপনার ছবি আঁকব। লোকটা ফোনে নিজের বিবরণ দেয় আর সাজ সেই বিবরণ অনুযায়ী ছবি আঁকে। ছবি আঁকা শেষ হলে সাজ চোখ খুলে পুরো অবাক। এই লোকটা যে দেখতে পুরো সাজের ফেভারিট কোরিয়ান সিঙ্গার সুভোর মতো। সাজ লোকটাকে ফোন করে বলে, আপনি মিথ্যা কথা বললেন কেন? আমি আবার কি মিথ্যা কথা বললাম? অ্যাঞ্জেল, ওই যে আপনি বললেন যে আপনি দেখতে পচা। কিন্তু আমি আপনার ছবি আঁকায় দেখলাম যে আপনি পুরো আমার ক্রাশ কোরিয়ান সিঙ্গার সুভোর মতো। মেবি অ্যাঞ্জেল। আচ্ছা, এখন রাখি, আমার কাজ আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ অ্যাঞ্জেল। সাজ কল কেটে দেয়। পরে সারা দিন ওই লোকটার আঁকা ছবি নিয়েই থাকে আর টিপকে জেলাস ফিল করাই। আজ সাজের সাথে দেখা করতে রিক্ত ক্যাম্পাসে এসেছে। প্রথমে সাজ রিক্তকে এড়িয়ে চলার চেষ্টা করলেও পরে মনে মনে ভাবে, থাক, আজকে আর বেটাকে এভয়েড করব না। কয়দিন পরে তো ওই লোকটা আমার সাথে দেখা করবে। আর উনার সাথে আমার বিয়ে হয়ে যাবে। আর ওই রিক্ত খান ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যাবে, মনে মনে। সাজ রিক্তকে দেখে রিক্তর কাছে এগিয়ে যায়। সাজের এমন বিহেভিয়ার দেখে রিক্তর যেমন হাসি পায় ঠিক তেমনি আবার দুঃখ লাগে যে সাজ এত বোকা। তাও রিক্ত নিজেকে সামলে নেয় আর বলে, কি ব্যাপার? আজকে সাজ্জাতুল সাজ আমার কাছে আসতেছে, তাও আবার নিজে থেকে। সূর্য আজকে কোন দিকে উঠল? সূর্য ঠিক দিকেই উঠছে, শুধু আপনি দিক চিনতে ভুল করছেন। তাই আপনার মনে হইতেছে সূর্য আজকে অন্যদিকে উঠছে। আজকে মনে হয় তোমার মুখ থেকে মধু ঝরতেছে আমার মিষ্টি বউ। আজকে চকলেট খেয়ে আসছি তো তাই মনে হয় মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা বের হইতেছে। তোমার কথা বার্তায় মনে হচ্ছে তুমি আমায় বিয়ে করার জন্য রাজি হয়ে গেছো। আজ্ঞে না, আমি অন্য একজনকে ভালোবাসি, আপনাকে না। কয়েকদিন আগেই সবাইকে বললা যে তুমি রিক্ত খান মানে আমার বউ। আর এখন তুমি বলতেছো যে তুমি অন্য একজনকে লাইক করো আর ওনাকেই বিয়ে করবা। তা তোমার ভালোবাসা মানুষের ছবি কি দেখতে পারি? আমি জানতাম যে আপনি উনার ছবি দেখতে যাবেন। তাই আমি উনার ছবি আমার সাথেই এনেছি। এই যে দেখুন। কথাটা বলেই সাজ ব্যাগ থেকে ওর আঁকা ছবিটা বের করে রিক্তর হাতে দিল। রিক্ত ছবিটা দেখে ওর এখন হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। ও হাসতে হাসতে সাজকে বলল, তুমি কি ভাবছো আমি অতি বোকা? কোরিয়ান সিঙ্গার সুভোর ছবি আঁকায় নিয়ে আসলেই আমি বিশ্বাস করব যে এই সেই লোকটা যাকে তুমি ভালোবাসো? আপনি তো আর মুখে বলতে পারছেন না যে আমি উনাকে বিয়ে করব বলে আপনি জেলাস ফিল করতেছেন, তাই এভাবে খোঁচা দিয়ে কথা বলতেছেন। ওয়াও, হোয়াইট দ্য চটপটি। আমি জেলাস ফিল করব কেন? তুমি কোথাকার কোন মিস ওয়ার্ল্ড যে তুমি অন্য কাউ বিয়ে করলে আমি জেলাস ফিল করব? ফিল না করলেই ভালো। আমার আবার ভয় লাগতেছে। কেন? আপনি যদি আমাদের বিয়ে আবার ভেঙে দেন। প্লিজ আমাদের বিয়েটা ভেঙে দিয়েন না। টেনশন নিও না। আমি তোমার বিয়ে ভাঙব না। উল্টা আমি তোমার বিয়েতে গিয়ে দাওয়াত খাবো। আপনার কথা ঠিক বুঝতে পারছি না। আমার কেমন যেন মনে হচ্ছে আপনার কথায় ফরমালিন আছে। টাইম হইলেই বুঝতে পারবা। আচ্ছা, এখন আমি যাই, থানায় আমার কাজ আছে। আপনাকে কি কেউ বলছে যে না আপনাকে যেতে হব না? থেকে যান, দাওয়াত খেয়ে যান। না বলে নাই। তাহলে দাঁড়ায় আছেন কেন? ভাগেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রিক্ত থানার উদ্দেশ্যে রওনা দেয় আর সাজ হলের
আর ওদিকে সিক্ত আর টিপ চুটিয়ে প্রেম করছে। আর সাজ ব্যস্ত ওই অচেনা লোকটাকে নিয়ে। সাজ হলে ঢুকেই সেই অচেনা লোকটাকে কল দেয়। লোকটা কল রিসিভ করে। হ্যালো অ্যাঞ্জেল, কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? ভালো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাড়াতাড়ি হলের বাগানে যাও। আবার কিসের সারপ্রাইজ? যদি আমি বলে দেয় তাহলে কি সারপ্রাইজ থাকবে? আচ্ছা, আমি যাচ্ছি। সাজ হলের বাগানে গিয়ে দেখতে পারে সেদিনের মতো একটা বড় বক্স। সাজ গিয়ে বক্সটা খুলে। বক্সটা খুলতেই অনেকগুলো বেলুন বক্সের ভিতর থেকে উড়ে বের হয়ে যায়। হঠাৎ সাজ শুনতে পেল একটা খেলনা থেকে আওয়াজ আসছে, হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। সাথে সাথে ওই অচেনা লোকটা কল দেয়। সাজ কল রিসিভ করে। রিসিভ করতেই লোকটা বলে উঠে, মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে মাই অ্যাঙ্গেল। আজকে কার না কার জন্মদিন আর আপনি আমায় উইশ করতেছেন? অ্যাঞ্জেল, আজকে তোমার জন্মদিন আর তুমি সেটা ভুলে গেছ? কয় তারিখ আজকে? জানুয়ারির 25 তারিখ। দেখছেন, আমি আসলেই একটা গাধা। নিজের জন্মদিনের তারিখটাই ভুলে গেছি। আমার অ্যাঞ্জেল মোটেও গাধা, শুধু একটু বেশি সরল। এখন ওই সব বাদ দেও। দেখ, বক্সের ভেতর আরেকটা বক্স আছে। এখন তুমি সেটা খুলো। আমি রাখি, কাজ আছে আমার। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাজ কল কেটে দিয়ে ভিতরে থাকা বক্সটা খুলল। খুলতেই সাজ অবাক হয়ে গেল। বক্সের ভিতরে একটা সুন্দর নীল রঙের শাড়ি। সাজ আবার ওই অচেনা লোকটাকে ফোন দিল। লোকটা কল রিসিভ করল। হ্যালো অ্যাঞ্জেল, বলো। আপনি কিভাবে জানলেন যে আমার নীল রং পছন্দ? তুমি আমার অ্যাঞ্জেল। আমি জানবো না যে তোমার নীল রং পছন্দ? আচ্ছা, আপনি তো আমায় সব সময় নীল রঙের জিনিস গিফট করেন। তাই আমি কি আপনাকে নীল বলে ডাকতে পারি? তোমার যা মন চায় তাই বলে আমায় ডেকো। তাতে আমার কোনো সমস্যা নেই। এখন আমি রাখি, আল্লাহ হাফেজ অ্যাঞ্জেল। আল্লাহ হাফেজ নীল। সাজ ফোন কেটে দেয়। পরে শাড়ি নিয়ে দৌড়ে হলে যায় আর টিপকে দেখিয়ে বলে, তুই আমার বেস্ট ফ্রেন্ড। তুই আমার জন্মদিনের কথা ভুলে গেলি, কিন্তু আমার নীল, যাকে আমিও কখনো দেখি নাই, সে আমায় নীল রঙের শাড়ি গিফট করেছে। তুই কি ক্যাম্পাস থেকে এসে তোর টেবিলের ওপর থাকা বক্সটা খুলেছিলি? না। তাহলে গিয়ে দেখ। সাজ গিয়ে বক্সটা খুলে দেখে সেখানে অনেকগুলো চকলেট রাখা। সাজ খুশিতে টিপকে জড়িয়ে ধরে কেঁদে বলে, আই এম সরি রে, তোকে আমি ভুল বুঝেছি। ইটস ওকে। এভাবে দিন যায়। সিক্তোর আর্মিতে চাকরি হয়। তাই টিপ আর সিক্ত ওদের পরিবারকে নিজেদের সম্পর্কের কথা বলে দেয়। দুই পরিবারই রাজি হয় ওদের বিয়ে দিতে। কিন্তু রিক্ত তো বাড়ির বড় ছেলে। ও বিয়ে না করলে তো আত্মীয়রা কটু কথা বলবে। কিন্তু ওরা আত্মীয়দের কথা কানে নেবে না। দুই পরিবারে ঠিক করেছে তারা গোপনে সিক্ত আর টিপের বিয়ের রেজিস্ট্রি করবে। পরে তারা একসাথে সিক্ত আর রিক্তর অনুসন্ধান করে বিয়ে দেবে। সেই হিসাবে আজকে টিপের বিয়ে। সাজ টিপকে সাজিয়ে কাজী অফিসে নিয়ে যায়। পরে রিক্ত আর সাজের সাক্ষীতে সিক্ত আর টিপের বিয়ে হয়। তারপর ওরা একটা রেস্তোরাঁয় যায়। সেখানে সাজ সিক্তকে ধরে বিয়ে উপলক্ষে ট্রিট দেওয়ার জন্য। তা দেখে রিক্ত বলে, আমার ভাই তোমায় ট্রিট দিবে কেন? কারণ আপনার ভাই এখন আমার দুলাভাই। তাই আমি উনার কাছে ট্রিট চাইতেছি। উল্টাও তো হতে পারে। মানে যা বলতে চাইতেছেন তা ক্লিয়ার করে বলেন। মানে এটাও তো হতে পারে যে তুমি ওর ভাবি আর ও তোমার দেবর। তখন তো তোমায় উল্টা ওর আবদার মেটাতে হবে। আপনি দিনে দিবাস্বপ্ন দেখতেছেন।
এই স্বপ্ন আপনার ছ্যাঁকা ছাড়া কিছু দিব না। বাজি? বাজি। আমি যদি বাজিতে জিতি তাহলে তোমার আমার সব কথা শুনতে হবে। আর আমি জিতলে তুমি যত ফুচকা খেতে পারো আমি নিজে তোমায় খাওয়াবো। ডান? ডান। তারপরে ওরা রেস্তোরাঁয় লাঞ্চ করে যে যার মতো কাজে চলে যায়। সাজ হলে গিয়ে নীল মানে অচেনা লোকটাকে কল দেয়। নীল কল রিসিভ করে। হ্যালো অ্যাঞ্জেল, বলো। কেমন আছেন আপনি? ভালো, আর তুমি? ভালো। তুমি রিক্ত খানের সাথে বাজি যে ধরলা। যদি তুমি হেরে যাও। এই সাজ কখনো হারতে শিখে নাই। দেখাই যাক। আমার আম্মু কল দিয়েছে। রাখি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ অ্যাঞ্জেল। সাজ সাজের মাকে আবার কল দিল। হ্যালো সাজ। বলো আম্মু, কি বলবা? সামনে মাসের 20 তারিখে তোর বিয়ে। কিন্তু আম্মু। কোনো কিন্তু না। দেখ মা, তুই প্লিজ কোনো ঝামেলা করবি না। এটা আমাদের পরিবারের সম্মানের ব্যাপার। কথাটা বলেই সাজের মা ফোন কেটে দিল। সাজ সাথে সাথে নীলকে ফোন দিল। নীল, আমার বিয়ে ঠিক হয়েছে। আপনি না বলছিলেন যে আপনি আমায় বিয়ে করবেন? অ্যাঞ্জেল, তুমি প্লিজ কোনো ঝামেলা না করে বিয়েটা করে নেও। শুনেন। সাজের কথা শেষ হওয়ার আগেই লোকটা কল কেটে দেয়। সাজ চিৎকার করে কান্না করে। কিন্তু ওর এই কান্নার আওয়াজ কি আদৌ কারো কানে গিয়েছে? আদৌ কি কেউ ওর এই কান্নার শুনতে পেয়েছে? সাজ আজকে সকালে উঠে আবার লোকটাকে ফোন দেয় আর বলে, আমি ইয়ার্কি মারতেছি না। সত্যি সত্যি আমার বিয়ে ঠিক হয়েছে। তুমি বিয়েটা করে নেও অ্যাঞ্জেল। আপনি যে আমায় বলছিলেন বিয়ে করবেন। তোমার আল্লাহর উপর ভরসা আছে তো? হুম। হুম, তাহলে ধৈর্য ধরে বসে থাকো। আল্লাহ যা চাইবে তাই হবে। কথাটা বলে লোকটা ফোন কেটে দেয়। সাজও মনে মনে বলে, আল্লাহ তো আমায় এখন পর্যন্ত হতাশ করেন নাই। তাহলে এইবারও আল্লাহর উপর সব ছেড়ে দিলাম। উনি যা ভালো বুঝেন তাই করুক। কথাগুলো বলতে বলতে সাজ ব্যাগ গুছাতে থাকে। তারপর সিএনজি ধরে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। সাজ বিকালের ট্রেন ধরে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। সাজের বাসা টাঙ্গাইলের গোপালপুর উপজেলায়। এই উপজেলার সাবেক পি আসাদুজ্জামান খান স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থ সচিব। টাঙ্গাইল সদরে কোনো দাদাগিরি না করলেও এই গোপালপুরে সাজের দাদাগিরি খুব চলে। বি এন পি ও আওয়ামী লীগ একে অপরের শুভাকাঙ্ক্ষী না হলেও সাজের এই দুই দলের নেতাদের সাথে ভালোই সম্পর্ক। তাই তো এই গোপালপুরে থাকতে সাজকে কোনো ছেলে আজও প্রেমের প্রস্তাব দিতে পারে নাই। রাত 8টায় সাজ নিজের বাসায় পৌঁছায়। সাজ এতটাই ক্লান্ত যে না খেয়েই ঘুমিয়ে পড়ে আর একেবারে পরের দিন সকালে 11টায় উঠে। সাজ বরাবরই ঘুম ভালোবাসে, কিন্তু ভার্সিটিতে থাকলে পড়াশোনার চাপে ঘুমের 14টা বেজে গেছে। সাজের বিয়ে ঠিক হয়েছে ঠিকই, কিন্তু কার সাথে বিয়ে ঠিক হয়েছে সেটা আজও সাজ জানে না। মানুষের কাছে শুনেছে ছেলে নাকি সরকারি চাকরি করে। আচ্ছা, ছেলেটাকে যদি নীল মানে অপরিচিত লোকটার কথা সাজ বলে দেয় তাহলে কি এই বিয়েটা ভাঙা যাবে? চেষ্টা করে দেখলে তো আর ক্ষতি নাই। সকালে সাজ 11টার সময় ঘুম থেকে উঠেছে ঠিকই, কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারে নাই। এমনিতেই সাজ খুব অলসতার মধ্যে জার্নি করে এসে সাজ আরও অলস হয়ে গেছে। একবার কি হয়েছে, সাজ সোফায় বসে পিলোতে হেলান দিয়ে টিভি দেখছিল। পিলোটা সাজের পেছনে থেকে পড়ে যাচ্ছিল। তাই সাজ ওর ছোট ভাইকে ফোন দেয়। আর এমন ভাব করে না জানি কি হইছে। সাজের ছোট ভাই তখন ক্লাস 8-এ পড়ে। সে তখন বিকালে বন্ধুদের সাথে খেলতে মাঠে গিয়েছিল। সাজের কথা শুনে সাহেল মনে করে সাজের নিশ্চয়ই সিরিয়াস কিছু হয়েছে।
তাই সে তড়িঘড়ি করে বাসায় যায় আর গিয়ে দেখে সাজ ওনাকে পেছনের বালিশ ঠিক করার জন্য ডাকছে। ব্যাস তারপর শুরু হয়ে যায় ফাইটিং। ওদের এই ফাইটিংয়ে রেফারি হয় বাসার কাজের মেয়ে, যে জিতে টিভি রিমোট আগামী 1 সপ্তাহ তার। এইবার বর্তমানে আসি। সাজ আবার ওই লোকটাকে ফোন দেয়, কিন্তু লোকটার ওই একই কথা, আল্লাহর উপর ভরসা রেখে সাজকে বিয়েটা করতে বলে লোকটা। আজ সাজের গায়ে হলুদ। সবাই ফুরফুরে মনে থাকলেও সাজের মন টেনশনে ফ্রিজ হয়ে গেছে। যদি নীলের সাথে সাজের বিয়েটা না হয় তাহলে সাজ ঠিক করেছে বাসা থেকে সোজা পালিয়ে উগান্ডা যাবে। কিন্তু উগান্ডা যেতে তো টাকা লাগবে। সাজ ওই টাকা কই থেকে পাবে? তাই সাজ ঠিক করেছে উগান্ডা যাওয়ার আগে বাংলাদেশে থেকে কাজ করে টাকা জোগাড় করে নেবে, তারপরও উগান্ডা যাবে। যাক গিয়ে, এখন সাজের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কিন্তু কেউ ওকে এখন পর্যন্ত খেতে রাখছে না। সকাল থেকে পেটে একটা সরিষার দানাও পড়ে নাই। সবাই খেয়ে গায়ে হলুদের মঞ্চ আর ওই যে কি হাবিজাবি বানায়, হাঁস, মুরগি, নৌকা, এগুলা বানাতে ব্যস্ত। আসলে আমি ওই গুলার নাম জানি না, তাই হাবিজাবি বলছি। আর সাজের কাজিন বোনেরা নিজেদের সাজুগুজু নিয়ে ব্যস্ত। এক একটার ভাব দেখে মনে হচ্ছে আজকে সাজের না ওদেরই গণবিয়ে। সাজ খেতে কয়েকবার কিচেনে গেলেও কিচেনে গিয়েও দেখে সবকিছু উল্টপাল্টা পাকিস্তান। বাধ্য হয়ে সাজ দাদুর রুম থেকে মুড়ির কৌটা এনে শুকনো মুড়ি চিবোতে লাগল। নীলকে একটা ফোন লাগায় সাজ। ও কল রিসিভ করে। হ্যালো অ্যাঞ্জেল, বল। নীলের আশেপাশে কোলাহলের শব্দে কিছুই শোনা যাচ্ছে না। তোমাদের বাসায় এত কোলাহল কেন? কোনো অনুষ্ঠান আছে? হুম, আজকে আমার ভাইয়ের খাতনার অনুষ্ঠান। মানে তুমি না বলছিলে যে তোমার ছোট ভাই নাই? উইটা ইয়ার্কি মেরে বলছিলাম। তোমাদের উইদিকে খবর কি? যে যার মতো কাজে ব্যস্ত। আমার ক্ষুধা লাগছে তাই শুকনো মুড়ি চিবাইতেছি। তুমি তো তাও কিছু খাইতে পারতেছ, আমি তো তাও পাইতেছি না। বিয়ের সময় যে বর আর কনের কি পরিমাণ কষ্ট হয় তা আমি আর তুমি ছাড়া কেউ জানে না। এইখানে বিয়ের কথা আসলো কই থেকে? তুমি না একটু আগেই বললা যে আজকে তোমার ভাইয়ের খাতনার অনুষ্ঠান। টাইম হলে সব জানতে পারবা অ্যাঞ্জেল। কথাটা বলেই নীল ফোন কেটে দিল। আর সাজ ওয়াশরুমে গোসল করতে গেল। আজ সাজের বিয়ে। ওকে ওর বান্ধবীরা বউ সাজিয়ে রেখে দিয়ে যায়। বরযাত্রী আসার ঠিক আগ মুহূর্তে যখন সাজ দেয়াল টপকে পালাবে, ঠিক তখনই সাজ পড়ে বরের গাড়ির সামনে। এখন তো আর সাজের পালানোর চান্স নাই। তাই সাজ লাগায় বাসার দিকে উড়াধুরা দৌড়। বাসায় দৌড়ে আসার সময় সাজ লেহেঙ্গার সাথে সেই রকম উস্তা খায়, তাও কোনো রকমে নিজের রুমে ঢুকে। তারপর ফোনে আরমান মালিক আর তাহসানের ছ্যাঁকা খাওয়া গানগুলো শুনতে থাকে। সাহিলকে অনেকবার ডাক দিয়েছে সাজ, কিন্তু শালার ময়নার বাপের খবর নাই। শেষে বাধ্য হয়ে সাজ সেতাজ মানে ওর মামাতো বোনকে বলে বরকে সাজের রুমে পাঠাতে। সেতাজ তো মনে মনে ভাবতেছে যে বর আর সাজের মধ্যে সামথিং চলতেছে। তাইও এইটা নিয়ে সাজকে খেপাতে শুরু করে। তাও অনেক পাম্প দিয়ে সেতাজকে বরকে ডাকতে বলে সাজ। কিছুক্ষণ পর সাজের ঘরের দরজায় নকের আওয়াজ আছে। মনে হয় বর এসেছে। সাজ বরকে ভিতরে আসতে। বর ভিতরে আসে। বরকে দেখে সাজ। এই মেয়ে, আমি বরকে ডাকছি। আপনি আসছেন কেন? আমিই তো বর আর তুমি আমার বউ। কিন্তু আমার সাথে তো আপনার বিয়ে হবে না। কেন? দাঁড়ান। কথাটা বলে সাজ নীলকে ফোন দেয়। কিন্তু রিং হচ্ছে রিক্তর ফোনে। রিক্ত ফোন রিসিভ করে বলে, হ্যালো অ্যাঞ্জেল, কেমন লাগলো আমার সারপ্রাইজ? নীল চুড়ি, নীল শাড়ি, ঝুমকা, পায়েল, নূপুর। সাজের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না।
সাজ এখন না পারছে রিক্তকে সহ্য করতে আর না পারছে রিক্তকে বের করে দিতে। সাজ আবেগপ্রবণ হয়ে রিক্তকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল। রিক্ত সাজকে, আরে ধুর পাগলি, এখন কান্না করলে তো যখন আমাদের সাথে তুমি আর টিপ আমাদের বাসায় যাবা তখন তো কান্না করতে পাবা না। টিপ মানে? আজকে তোমার আর টিপের সাথে আমাদের দুই ভাইয়ের বিয়ে হইতেছে। ও, এখন আমি যাই, কাজ আছে। আচ্ছা যান। রিক্ত চলে যায়। তারপর কাজী সাজ আর রিক্তর বিয়ে পড়ায়। সন্ধ্যার দিকে সাজ শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সাজ, রিক্ত, সিক্ত, টিপ ওরা সবাই একই গাড়িতে উঠে। টিপ সিক্তকে বলেই ফেলে, আচ্ছা ভাইয়া আপনি খাতনা করেন নাই? এই কথা বলতেছ কেন ভাবি? না আসলে কালকে যখন উনাকে কল দিছিলাম তখন উনি বলছিলেন যে কালকে তোমার খাতনার অনুষ্ঠান হচ্ছে, তাই। সাজের এই কথা শুনে গাড়িতে থাকা সবাই হেসে দিল। সমাপ্ত।